নমস্কার, স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা নজর রাখবো মালদার দিকে, কারণ মালদার ইংরেজ বাজারে এক দম্পতি ব্যবসায়ীকে খুন করা হয়েছে। তাদের দেহ পাওয়া গেছে এবং এর পাশাপাশি দেহ পাওয়া গেছে তাদের পরিচারকেরও। ব্যবসায়ী দম্পতির গায়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে এমনই জানাচ্ছে পুলিশ। আজ সকালে এদের দেহ উদ্ধার হয়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রণজয় সিংহ, আমাদের প্রতিনিধি। রণজয়, এখনো পর্যন্ত কি ছবি? এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যেভাবে এই দম্পতিকে খুন করা হয়েছে তা নিয়ে প্রত্যেকের মনে আতঙ্ক ছড়িয়েছে। কারণ গতকালকে এই দম্পতি বাড়িতে ছিলেন এবং তার কেয়ারটেকারও বাড়িতে ছিলেন এবং সকাল থেকে এদের কোনো খোঁজ শেষ পাওয়া যাচ্ছে না। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে মূল ফুল গেট যেটি এই দম্পতির বাড়ির যে মূল গেট সেটি খোলামাত্র দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির কেয়ারটেকার ঘরে। এবং তারপরে যখন উপরে উঠে দেখা যায় সেখানে দুজনের দেহ, দুই ব্যবসায়ী দম্পতির দেহ এবং পড়ে রয়েছে, তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং ঘটনার খবরটি পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করেছে। এই বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে খুন করা খুন করলেন, কি কারণে খুন করলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক যে অনুমান যে পরিচিত কোনো ব্যক্তি এই বাড়িতে ঢোকে এবং সেই ঢোকার পরে এই দম্পতিদের খুন করে কোনো কিছু লুট হয়েছে কিনা বা দুষ্কৃতীরা কোনো উদ্দেশ্য সেখানে এসেছিল কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো রকম প্রমাণ বা সূত্র এসে পৌঁছায়নি যে এই ঘটনার পিছনে কোনো পরিবারের সদস্য রয়েছে না অন্য কোনো দুষ্কৃতী বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়েছেন। রণজয়, খুন কিভাবে হয়েছে? গুলি করে খুন করা হয়েছে নাকি কুপিয়ে খুন করা হয়েছে, কি জানাচ্ছে পুলিশ? তিনটি বডি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তিনটি বডি শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, বডি শরীরে সমস্ত জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এবং পুলিশের প্রথমে অনুমান হয়েছিল যে গুলি করে খুন করা হয়েছে, বুলেট ইঞ্জুরি রয়েছে শরীরে। কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয়েছে, শরীরে কোপ দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত বুলেট ইঞ্জুরি আসছে, পুলিশ নিশ্চিতভাবে বলতে পারছেন না। যদিও ময়না তদন্তের পর জানা যাবে পুরো বিষয়টি। এখনো পাশাপাশি ওই ব্যবসায়ী দম্পতির পাশে আর যে দেহ পাওয়া গিয়েছে, সেই দেহটি ওই বাড়ির পরিচারক নাকি ওই বাড়ির নিরাপত্তা রক্ষী? ওই বাড়ির নিরাপত্তা রক্ষী কেয়ারটেকার। এই ব্যবসায়ী দম্পতি বাইরেই থাকতেন বেশিরভাগ সময়, এই অঞ্চলের ব্যবসার কাজে বাইরে থাকতেন এবং যে কারণে কেয়ারটেকার বাড়িতে দেখতেন এবং সেই কেয়ারটেকারকেও খুন করা হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে দুষ্কৃতীরা এই বাড়িতে ঢোকে, প্রথমে কেয়ারটেকারকে খুন করে, তারপরে বাড়ির ভিতরে ঢুকে বাড়ির গৃহকর্তা এবং তার স্ত্রীকে খুন করেন, পরিমাণে কিছু ডিমান্ড করেন, যেটা দিতে আপত্তি জানানোর ফলে এই নৃশংসভাবে খুন করা হয়েছে এমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন। যদিও পুলিশ এই বিষয়ে মুখে গুলি পেরেছে। পুরো ঘটনা ওই দম্পতির কোনো ছেলে মেয়ে তারা কি রয়েছেন? তারা রয়েছে, তারা এই বাড়িতে রয়েছেন না, বাইরে রয়েছেন, তারা বাইরে পড়াশোনা করেন। তাদের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং তারা কি কারো দিকে কোনো সন্দেহ প্রকাশ করেছে? এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তে এখনো কোনো প্রমাণ বা সূত্র পুলিশের হাতে পৌঁছায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা এই বাড়িতে ঢোকে এবং ঢোকার পরে কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং কোনো কিছু বাড়ি থেকে লুট হয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ এখন একটা পর্যন্ত নিশ্চিত নয়। পুরো বাড়ির অগোছালো রয়েছে এবং এই রক্তাক্ত দেহ পুরো বাড়িতে পড়ে রয়েছে এবং সেই কারণে এই দেহগুলি উদ্ধার আছে। ধন্যবাদ রণজয় সিংহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। তোলাবাজের হুমকির মুখে 8 মাস ধরে বাবলাতলার ওই বাড়িতে ঢুকতে পারছেন না অনুপ শর্মা। বিধাননগরের 4 নম্বর ওয়ার্ডের পুরপিতা শাহনওয়াজ মণ্ডল ওরফে ডাম্পির বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বাড়ির মালিক। তার অভিযোগ, ডাম্পি অনুগামীরা তার কাছ থেকে 10 লক্ষ টাকা তোলা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ডাম্পির অনুগামীরা তাকে মারধর করে ও খুনের হুমকি দেয়। এরপরই বিধাননগর কমিশনারেটে ডাম্পির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনুপ শর্মা। তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তোলাবাজিদের জোরজুলুম রুখতে তৎপর হয়েছে প্রশাসন। তবে ডাম্পির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এই প্রথম নয়। রাজারহাটে ডাম্পি ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে একাধিকবার তোলাবাজির অভিযোগ উঠেছে, তবে এবার ডাম্পির নামে সরাসরি পুলিশে অভিযোগ দায়ের হলো। তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন বিধাননগরের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার কি সেই তালিকায় উঠবে ডাম্পির নামও? সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, যেভাবে আমরা দেখছি ডাম্পি অনুগামীদের নাম সামনে আসছে, তোলাবাজিকে কেন্দ্র করে ডাম্পির নাম সামনে আসছে এবং এবার সরাসরি ডাম্পির নামেই অভিযোগ করা হয়েছে, কি মনে করা হচ্ছে?
দেখো পূজা, তার আগে আমি তোমাকে দেখাবো যে প্লটটাকে ঘিরে, যে বাড়িটাকে ঘিরে এত গন্ডগোল। এটা রাজারহাট পুর নিগম, বিধাননগর পুর নিগম এলাকার মধ্যে দেবী পার্ক এলাকায় 4 নম্বর ওয়ার্ডে এই প্লটটা রয়েছে। 1 কাঠার সামান্য কিছু বেশি জমি রয়েছে এবং কানাই বারুই বলে এক ব্যক্তির কাছ থেকে 2011 সালে এই ব্যবসায়ী অনুপ শর্মা এই বাড়িটা কেনেন এবং বাড়িটা কেনার পর দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই বাড়ির দখল পাননি। শেষ পর্যন্ত থানার কাছ থেকে 3 বছর আগে তিনি বাড়ির চাবি পেয়েছিলেন, কিন্তু তারপরে যখন তিনি বাড়ির দখল নিতে আসেন তারপরেই কিন্তু তার ওপর এই অত্যাচারটা শুরু হয়। স্থানীয় জগদীশ স্পোর্টিং ক্লাবের সদস্যরা, যারা ডাম্পি মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত, তারা 10 লক্ষ টাকা দাবি করে এবং বারে বারে তাদের কাছে গিয়েও তারা এখানে কোনো ঘটনা সুরাহা হয়নি। উল্টে ডাম্পি মণ্ডল সুরাহা করার কথা বললেও ডাম্পির অনুগামীরা রীতিমতো মারধর করেন এই ব্যবসায়ীকে এবং খুনের হুমকি দেন বলেও অভিযোগ। এই মুহূর্তে এয়ারপোর্ট থানা গতকাল যখন এই অভিযোগ বিধাননগর পুলিশ কমিশনারেটে নথিভুক্ত করা হয়, তারপর এয়ারপোর্ট থানা এই গোটা ঘটনা তদন্তে নেমেছেন, কিন্তু এখনো কিন্তু এটা এফআইআর রেজিস্টার করা হয়নি এবং এফআইআর রেজিস্টার হলে এটা কিন্তু প্রথম আসবে ডাম্পির নামে সরাসরি অভিযোগ। এখানকার বড় চেয়ারম্যান এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকার দাপুটে তৃণমূল নেতা ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে এই ধরনের তোলাবাজির, কিন্তু সরাসরি পুলিশের অভিযোগ এই প্রথম। পূজা, সিজা তুমি আমাদের সঙ্গে থাকো। যিনি অভিযোগ করেছেন ঠিক কি সঠিক তার অভিযোগ, কি বলতে চেয়েছেন তিনি, আমরা শুনে নেব। এটা বলুন আপনার সঙ্গে কি হয়েছে। আমি 2011-তে কালী পার্ক আপনার বাবলাতলায় একটা বাড়ি কিনেছিলাম। যে বাড়িটা আমি আজ থেকে 8 মাস আগে পজিশনে পেয়েছিলাম, চাবিও থানা থেকে আমাকে দিয়েছিল। বাড়িতে যাওয়ার পরে চাবিটা আমাকে দেয় আর আমার ওখানে আমি থাকি, সপ্তাহখানিক মতন থাকি। তারপরে ক্লাব থেকে আমাকে প্রেসার দিয়ে, ওখানকার যে লোকাল ক্লাব আছে, কি নাম লোকাল ক্লাব? জগদীশ স্পোর্টিং ক্লাব, ওখান থেকেও আমাকে ডেকে মানে চাবি দিয়ে, আমি লিখিতভাবে আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, চাবি দিয়ে দেয়। এখন অবধি বাড়িটার চাবি আমি এখনো পাইনি। শিল না কে ছিলেন, উনি চাবিটা নিয়ে নিয়েছিলেন। আর ওখানটা সেক্রেটারি আছে, উনি আমার সঙ্গে কথা বললেন চাবি দিয়ে দেবো। নাম ছিল ওনার মিস্টার বাপি, ঠিক আছে। কাউন্সিলরের সঙ্গে আপনার দেখা হয়, কাউন্সিলর কি বলে? কাউন্সিলরের সঙ্গে আমি অনেকবার দেখা করার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও হয়েছিল। উনি আশ্বাস দিয়েছিলেন কি আমার প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ করে দেবেন। উনি কত টাকা চেয়েছিলেন? উনি সরাসরি আমার থেকে চাননি। ওনার যারা লোক ছিলেন আমাকে একবার মিটিং ডেকেছিলেন, ওনার নাম ছিল রাজু পাল। উনি আমাদের, আর ওখানে অনেকজন ছিল, আমি সবার নাম চিনি না, নাম দিয়েছি কিন্তু ওখানটা জেনে। এখন কত লাখ 10 লাখ টাকা চেয়েছিল আমার থেকে। ডাম্পি মণ্ডলের নামটা কিভাবে আসছেন? উনি তো অ্যাকচুয়ালি ওনাদের যারা এখনকার গ্রুপ আছে, উনি তো ওখানকার সেনাপতি আছেন উনি, তো ওইভাবেই আমি ওনার নামটা দিয়েছি। অর্থাৎ দুষ্কৃতী দলের সেনাপতি ডাম্পি মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ সরাসরি, এবং এই জগদীশ স্পোর্টিং ক্লাব যার সভাপতি ডাম্পি মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এরকম হয় বারবারই উঠছে। আমি আবার চলে যাবো সিজারের কাছে। সিজার, পুলিশ কতটা তৎপর এই মুহূর্তে এই যে অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে? দেখো, বিধাননগর পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা যথেষ্ট তৎপর, কিন্তু তার আগে তারা অভিযোগটা সত্যটা খতিয়ে দেখছেন। অনুপ শর্মা যে অভিযোগ করেছেন সেই বিষয়টিকে তারা তদন্ত করে দেখছেন, সেই অভিযোগের সত্যতা কতটা আছে, এবং সত্যতা যদি প্রমাণিত হয় প্রাথমিক তদন্তে, তাহলে কিন্তু এফআইআর রেজিস্টার করা হবে এবং সেই এফআইআর সরাসরি শাহনওয়াজ মণ্ডল ওরফে ডাম্পি মণ্ডল, যিনি এই এলাকার বড় চেয়ারম্যান এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধেই এফআইআর রেজিস্টার করা হবে বলে কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কারণ অনুপ শর্মার যে বক্তব্য, অনুপ শর্মা এটা বলছেন যে ডাম্পি মণ্ডল সরাসরি তার কাছে টাকা চাননি, এটাও যেমন সত্যি,
কিন্তু তার অনুগামীরা এসেছিলেন এবং তার নাম করেই, অর্থাৎ স্থানীয় কাউন্সিলরের নাম করে কিন্তু টাকা চাওয়া হয়েছে এবং ডাম্পি মণ্ডলকে সেই বিষয়টা জানানোর পরও ডাম্পি মণ্ডল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ কোনো একটা জায়গায় এই গোটা ষড়যন্ত্রে তার কিন্তু একটা ভূমিকা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তার ভিত্তিতেই এই গোটা চক্রান্তে ডাম্পি মণ্ডলের নাম আসতে পারে, অর্থাৎ এফআইআর এ ডাম্পি মণ্ডলের নাম আসতে পারে যদি এই অভিযোগের সত্যতা পাওয়া যায়, এমনই কিন্তু বিধাননগর পুলিশ সূত্রে ইঙ্গিত। এবং তাহলে বিধাননগর পুর নিগমে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরে সরাসরি দ্বিতীয় নাম পুলিশের খাতায় রেকর্ডেড হতে চলেছে ডাম্পি মণ্ডলের নাম। কারণ ইতিমধ্যে আরো একজন কাউন্সিলরের নামও কিন্তু এই তোলাবাজির ঘটনায় জড়িয়ে গেছে, তিনি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর।